নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10 আর শুরুতে নজর রাখবো বাংলার খবরের দিকে। মেলা হবে গঙ্গাসাগরে, তবে মানতে হবে শর্ত। নজরদারির জন্য থাকবে 3 সদস্যের কমিটি। শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোভিড পরিস্থিতিতে সতর্কীকরণে বিজ্ঞাপন দিয়ে গঙ্গাসাগর পুণ্যার্থীদের সচেতন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। শুক্রবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি চলে। কোভিড পরিস্থিতিতে যেভাবে মেলার আয়োজন করেছে রাজ্য সরকার, তার উপর আস্থা রেখেই হাইকোর্ট নির্দেশ দেয় যে গঙ্গাসাগর মেলা হবে, তবে পুরোটাই বেশ কিছু শর্ত মেনে। রাজ্য সরকার আগেই বিজ্ঞপ্তি জারি করে বলেছিল কোনো ধর্মীয় অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। গঙ্গাসাগরের ক্ষেত্রেও সেই বিজ্ঞপ্তি প্রযোজ্য। সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য 3 সদস্যের কমিটিও গঠন করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই কমিটিতে থাকবেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্য সচিব বা মুখ্য সচিব মনোনীত কোনো রাজ্যের প্রতিনিধি। রাজ্য সরকারের বিজ্ঞপ্তির অবমাননা হলে কমিটি মেলা বন্ধ পর্যন্ত করে দিতে পারে। পাশাপাশি কোভিড সতর্কতা হিসাবে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে পুণ্যার্থীদের সচেতন করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। আমাদের যেটা বক্তব্য ছিল যে গঙ্গাসাগর মেলা অ্যাক্ট সরকার ইমপ্লিমেন্ট করছেন না। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ইমিডিয়েট গঙ্গাসাগর মেলা অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী নোটিফিকেশন ইস্যু করতে। নাম্বার 2, হোম সেক্রেটারিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে হোম সেক্রেটারি উইল এনশিওর that the restriction, especially the restriction number 10, contained in the order dated 2nd January 2022, issued by the state is duly implemented. 2nd January 2022 রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকার ক্লজ 10 মহামান্য আদালত প্যারাগ্রাফ 17-এ কোট করেছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন হোম সেক্রেটারির ওপরে যে অ্যাট এ টাইম 50 জনের ওপর যাতে গঙ্গাসাগর আইল্যান্ডে না থাকে। আমি নির্দেশিকাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। Home Secretary of the State will ensure that the restrictions, especially the restriction number 10, contained in the order dated 2nd January 22, issued by the state, is duly implemented without any lapse in the Gangasagar Island during the Mela period. Court direction উনি দিয়েছেন হোম সেক্রেটারির ওপরে যে হোম সেক্রেটারি অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু করবেন in daily newspaper having wide circulation in the state of West Bengal and also through the electronic media, making public aware of the risk of visiting Gangasagar Island. হোম সেক্রেটারির উপর নির্দেশিকা জারি হয়েছে। উনি কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপন দেবেন, মানুষকে অনুরোধ করবেন, বোঝাবেন গঙ্গাসাগর আইল্যান্ড ভিজিট করলে কি ক্ষতি হতে পারে এবং মানুষকে বোঝাবেন যাতে ওনারা গঙ্গাসাগর আইল্যান্ডকে যাওয়া থেকে বিরত থাকেন। পঞ্চম নির্দেশিকা যেটি আছে সেটি হলো আদালত একটি 3 সদস্যের কমিটি তৈরি করেছেন। সেই কমিটিতে থাকবেন লিডার অফ দ্য অপোজিশন কিংবা তার কোনো নমিনি, চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশন কিংবা তার কোনো নমিনি এবং রাজ্য সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ। স্থগিত রইল পুরভোট মামলার রায়দান। 4 পুরভোট পিছনো নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে হলফনামা তলব করা হয়েছে। মঙ্গলবার হবে মামলার শুনানি। পুরভোট সংক্রান্ত মামলা নিয়ে কমিশনের দাবি পুরভোটের প্রস্তুতি শেষ। এমত অবস্থায় ভোট পিছনো সম্ভব নয়, একই মত রাজ্যেরও। পুরভোট নিয়ে কমিশন শুক্রবার হাইকোর্টে বলে, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার কমিশনের কাছে যত রকম সাহায্য চায় পুরোটাই পাবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সাহায্যই কমিশন করবে। করোনা বিধি মেনেই যে ভোট হবে তা নিয়েও আশ্বাস দেয় কমিশন। ভোট পিছনো নিয়ে সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বিধাননগরে 23টি এলাকা কন্টেনমেন্ট জোন। এই অবস্থায় নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার। পুরভোট 1 মাস পিছনোর দাবি তুলেছে বিজেপিও। কোভিড পরিস্থিতি বিশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে মামলা হয়েছে সেই মামলার যে রায় হয়েছে আমি যারা আছেন তারা বলতে পারবেন। তবে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনেরও এটা দায়িত্বের মধ্যে পড়ে যে কোভিড পরিস্থিতিতে যাতে এই যে সংক্রমণের জায়গা আছে এটাকে নিয়ে মাথায় রেখি যাতে প্রক্রিয়া সম্পন্ন হয়। তাতে যদি কয়েকটা দিন এতদিন দেরি হয়েছে, যদি দেরি কয়েকটা দিন হয় তাতে তো অসুবিধা নেই, পোস্টপোন হতে পারে, কিন্তু সেটা আদালত যা করবেন সেরকম মামলায় যা রায় আসবে তার উপরে হবে। মানুষের জীবনের মূল্য আগে, নির্বাচন পরে। যেভাবে দলীয় নেতাকর্মী থেকে মন্ত্রী, প্রার্থী, এমনকি নির্বাচন কমিশনের আধিকারিকরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাতে পুরো ভোট সম্ভব নয়। অবিলম্বে ভোট পিছনোর আর্জি জানালো বিজেপি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে দলের নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রচারে বেরোলে সাধারণ মানুষই প্রার্থীদের মুখোমুখি হতে চাইছেন না। এই পরিস্থিতিতে ভোট প্রচার কি করে সম্ভব, পরিস্থিতি বিবেচনা করে দেখুক কমিশন।
ভার্চুয়ালি রিমোটের মাধ্যমে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর জন্যই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। বাংলার উন্নয়নে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করায় ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাসপাতালের উদ্বোধন আগেই তিনি করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। হাসপাতালটি গড়তে রাজ্য সরকার 25% খরচ বহন করেছে, পাশাপাশি 11 একর জমি রাজ্য সরকার দিয়েছে বলে জানান মমতা। সেই সঙ্গে কোভিড মোকাবিলায় 40% দ্বিতীয় ডোজের জন্য মোদীর কাছে দাবি জানান। এই হাসপাতাল বাংলার মানুষের উপকারে আসবে বলে জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ক্যান্সার মোকাবিলায় সিএনসিআই বড় ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মোদী। বহুদিন পরে ফের এক মঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাঞ্জাবে সভা করতে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পর প্রাণহানির আশঙ্কার অভিযোগ তোলেন তিনি। সেই ঘটনার পর প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনায় শুক্রবার শহর কলকাতার বিভিন্ন মন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। যাদবপুর ত্রিকোণ পার্কে মোদীর উদ্দেশ্যে পুজো দিলেন বিজেপির নেত্রী সংঘমিত্রা চৌধুরী। বুধবার পাঞ্জাবে জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় কৃষক সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে তার পথ আটকানো হয় মোগা ফিরোজপুর হাইওয়ের ওপরে। মিনিট কুড়ি আটকানোর পর সভা না করেই ফিরে যান মোদী। এই ঘটনার পরই প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন দিন বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। তবে এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বরং প্রয়োজন সঠিক চিকিৎসা এবং পুষ্টির। সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত প্রান্তে পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সহ ফলের ঝুড়ি, যাতে লেখা আছে দ্রুত আরোগ্য কামনার বার্তা। প্রতিদিন 2 থেকে 2.5 হাজার ফলের ডালি বিভিন্ন পৌরসভার মাধ্যমে এলাকা ভিত্তিতে পৌঁছে দেওয়া হচ্ছে করোনা আক্রান্তদের বাড়িতে। কলকাতা পুরসভার পক্ষ থেকেও শহরের বিভিন্ন প্রান্তে কোভিড আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এই ফল। প্রতিটি ডালিতে থাকছে 2 রকম করে মোট 12টি ফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই উপহার পেয়ে খুশি কোভিড যোদ্ধারা। বছরের শুরু থেকেই ঝোড়ো ইনিংস খেলছে করোনা। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় প্রশাসন। 15 তারিখ পর্যন্ত জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। মুখ্যমন্ত্রীর আবেদন মাস্ক ছাড়া রাস্তায় না বেরোনো, তা সত্ত্বেও বিধি না মানার ছবি সর্বত্র। শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার সংলগ্ন এলাকায় চলছে পুলিশের মাইকিং। এছাড়াও মাস্ক না পরায় সল্টলেক করুণাময়ীতে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কলকাতার নিউ মার্কেট এলাকাতে করোনা বিধি মানা হচ্ছে কিনা খতিয়ে দেখলেন ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। মাস্ক ছাড়া যারা বেরিয়েছেন তাদের মাস্ক বিলিও করেছেন তিনি। এছাড়া অযথা ভিড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মাস্ক না পরায় প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা হতে পারে বলেও জানিয়েছেন রূপেশ কুমার। দেশের পাশাপাশি রাজ্যেও হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। চিন্তা বাড়াচ্ছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। সংক্রমণের বাড়বাড়ন্তে শহর কলকাতায় ফের বন্ধ হতে চলেছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহের প্রবেশাধিকার। আপাতত 11 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না ভক্ত দর্শনার্থীরা। এমনই সিদ্ধান্ত কালীঘাট মন্দির কর্তৃপক্ষের। যদিও দূরত্ববিধি মেনে কালীঘাট মন্দিরের বাইরে আসতে পারবেন ভক্তরা। প্রবেশ করতে হবে 2 নম্বর গেট দিয়ে। থাকছে থার্মাল গান, স্যানিটাইজারের ব্যবস্থা। সচেতনতা বাড়াতে কালীঘাট থানার পক্ষ থেকে সকাল থেকেই চলে মাইকিং, বিলি করা হয় মাস্ক। করোনা সংক্রমণের হ্রাস টানতেই একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। কালীঘাটের পাশাপাশি আরও বেশ কয়েকটি ধর্মস্থানে প্রবেশ সাধারণের জন্য বন্ধ হতে চলেছে বলে সূত্রের খবর। করোনা সংক্রমণের লাগাম টানতে জয়দেব কেন্দুলি মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। শুক্রবার এমনই জানিয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ। তবে করোনা বিধি মেনে মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের অনুমতি দেওয়া হয়েছে অজয় নদে। তবে বাইরের জেলা থেকে কেউ প্রবেশ করতে পারবেন না। যাবতীয় সব বিষয় যাতে করোনা বিধি মেনে হয় সেদিকেই প্রশাসনকে নজরদারি করতে হবে বলে জানান মহকুমা শাসক। একই সঙ্গে যাতে জমায়েত না করা হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানান অয়ননাথ। সেরা 10-এ এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। এখন নজর রাখবো দেশের খবরের দিকে। পাঞ্জাবে নরেন্দ্র মোদীর গতিবিধি সংক্রান্ত নথি সংরক্ষণ করতে হবে জানিয়ে সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের হাতে তুলে দিতে হবে প্রধানমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত যাবতীয় নথি। গত বুধবার পাঞ্জাবে নির্বাচনী প্রচারে জনসভায় যোগ দিতে যান মোদী। আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারের পরিবর্তে সড়ক পথেই জনসভার উদ্দেশ্যে রওনা দেয় তার কনভয়। ফিরোজপুরের পথে উড়ালপুলে তার পথ আটকে বিক্ষোভ দেখান কৃষকরা। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে পাঞ্জাব কংগ্রেস সরকারকে কাঠগড়ায় দাঁড় করায়
কেন্দ্র। ঘটনাটি খতিয়ে দেখতে 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে পাঞ্জাব সরকার। নথি সংগ্রহ করতে চণ্ডীগড়ের ডিজিপি ও এনআইএ এর আধিকারিকদের সাহায্য নেওয়ার কথাও জানায় সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী সস্তা নাটক করছেন, তার সভা নিয়ে নিরাপত্তার কোনো ঘাটতিই ছিল না। সভাস্থল ফাঁকা ছিল, তাই তিনি ফিরে এসেছেন। লোকলজ্জার ভয়ে নিজের নিরাপত্তার প্রশ্ন তুলে একটা গিমিক করলেন মাত্র। জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি হুসেনিওয়ালাতে এক সভায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হুসেনিওয়ালা থেকে 30 কিলোমিটার দূরে ফ্লাইওভারে আটকে থাকেন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চরম গাফিলতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অভিযোগ, আগে থেকে জানানো সত্ত্বেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি পাঞ্জাব সরকার। এরপরে আঙুল ওঠে কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দিকে। চন্নির দাবি, ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবকে বদনাম করার চেষ্টা চলছে। বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে যেতে পারলেন না জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সরকারের কাছে বাবার 6তম মৃত্যুবার্ষিকী পালন করতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মুফতি। তার সেই আবেদন নাকচ করে দিল কেন্দ্র সরকার। পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে গত নভেম্বরে নজরবন্দি রাখা হয়েছে শ্রীনগরে। এনকাউন্টারে 2 ব্যবসায়ীর মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মুফতি। সেই ঘটনার পরই গৃহবন্দী করা হয় মুফতিকে। সাংবাদিকদের মুফতি জানান, শান্তিপূর্ণভাবেই কাশ্মীর নিয়ে আন্দোলন চালিয়ে যেতে চান তারা, তবে তা চাইছে না সরকার। তাই তাকে বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়া হলো না। সরকার চাইছে পিডিপি সমর্থকরা বন্দুক পাথর হাতে তুলে নিক, তবে তিনি সেটা চাইছেন না, বরং শান্তিপূর্ণভাবেই কাশ্মীরের মানুষের পাশে দাঁড়াবেন তিনি বলেই জানিয়েছেন মুফতি। ত্রিপুরা তৃণমূল নেতা নিহত মুজিবুর ইসলাম মজুমদারের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজ তাঁর মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শান্তনু সেন, ব্রাত্য বসু, রাজীব বন্দ্যোপাধ্যায়। গত 28 অগস্ট বিজেপি কর্মীদের আক্রমণে তিনি আহত হয়েছিলেন বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি ছিলেন। গত বুধবার এসএস ক্যাম্পে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। আজ তার শেষকৃত্য। দেহ পৌঁছয় বাড়িতে। সেখানে পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানান। জল্পনা উস্কে নিহত তৃণমূল নেতার বাড়িতে উপস্থিত হন 2 বিজেপি বিধায়ক আশিস সাহা ও সুদীপ রায় বর্মন। ফতোয়া জারি অব্যাহত বিশ্ব হিন্দু পরিষদের। কর্ণাটকের ম্যাঙ্গালোরের পম্পেল কলেজের পর এবার বিশ্ব হিন্দু পরিষদের ফতোয়া জারি বারাণসীর ঘাটগুলিতে। ঘাটে যাওয়া নিয়ে অহিন্দুদের নামে সতর্কবাণী লিখে পোস্টার পড়েছে ঘাটগুলিতে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, এটি কোনো পোস্টার নয়, বরং সনাতন ধর্মে অবিশ্বাসীদের জন্য বার্তা। বারাণসীর মতো সনাতন সংস্কৃতির স্থান থেকে তাদের দূরে থাকতে বলা হয়েছে ঘাটগুলি কোনো পিকনিক স্পট নয়। কাশী পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ কর্ণাটকের পম্পেল কলেজে মেয়েদের হিজাব পরা নিয়ে ফতোয়া জারি করেছিল। এবার বারাণসীর ঘাটে যাওয়া নিয়ে অহিন্দুদের উদ্দেশ্যে পড়ল পোস্টার। ঘাট নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের এহেন পদক্ষেপ বিতর্কের সৃষ্টি করেছে। দেশে কোভিড যেন সুনামির মতো ধেয়ে আসছে। 7 মাস পর করোনা সংক্রমণ ছড়ালো 1 লক্ষের বেশি। আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 1,17,100 জন। উদ্বেগ বাড়িয়ে ভারতে একদিনে দৈনিক সংক্রমণ বাড়ল 1 লাফে 30%। পরিসংখ্যান বলছে, যা বৃহস্পতিবারের থেকে 28.8% বেশি। এর আগে 2021 জুনে দেশে দৈনিক সংক্রমণ পেরিয়েছিল লক্ষের গণ্ডি। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। সংক্রমণে ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। তালিকায় প্রথম স্থানে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে বাংলা। দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি দ্রুত হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। গত 24 ঘন্টায় নতুন করে করোনার এই নয়া শ্রেণী সংক্রমিত হয়েছেন 377 জন। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3007। ওমিক্রন ছড়িয়েছে 27 রাজ্যে, যে তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। করোনার বাড়বাড়ন্তের জেরে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। গোটা দেশে হু হু করে উপরে উঠছে করোনার গ্রাফ। দেশের দৈনিক সংক্রমণ পেরিয়ে গেছে 1 লক্ষের গণ্ডি। এই পরিস্থিতিতে বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে আরও কড়া বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রীয় সরকার। এই তৃতীয় ঢেউয়ের মাঝেই নয়া নির্দেশিকা কেন্দ্রের। বিদেশ থেকে এলে 7 দিনের কোয়ারেন্টাইন, এমনকি দেশে নামার পরে পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এলেও থাকতে হবে নিভৃত বাসে। শুক্রবার এমনই নির্দেশিকা দিল কেন্দ্র। রিলায়েন্স গোষ্ঠী হোক বা আদানি গ্রুপ, মোদি সরকারের পছন্দের শিল্পপতিদের তালিকাটা বেশ দীর্ঘ। দেশের বাণিজ্যিক সংস্থার ক্ষতি হলেও নিজের পছন্দের গোষ্ঠীর মুনাফা লাভের ক্ষেত্রে কোনোদিন কসুর করেননি নরেন্দ্র মোদি।
আগেই কোল ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেছিল মোদী সরকার। এবার দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হল আদানির অস্ট্রেলিয়ার সংস্থা কারমাইকেল। ডিভিসির কয়লা আদানির সংস্থা থেকেই নিতে হবে। সেরা দশে এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। গবেষণায় প্রমাণিত ডেল্টার তুলনায় অনেক বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। ওমিক্রন নিয়ে ফের সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু প্রধান টেড্রোস গেব্রেয়েসাস জানান, ওমিক্রনকে মৃদু ভাবার আর কোনো জায়গায় নেই। ওমিক্রনেও মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, মৃত্যুও হচ্ছে। বহু স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়েছে। ওমিক্রন অনেক বেশি সংক্রামক এবং অধিকাংশ মানুষের এখনও টিকাকরণই হয়নি। ফলে গত এক সপ্তাহে যেভাবে ওমিক্রন ছড়িয়েছে তাতে উদ্বেগ রয়েছে। ওমিক্রনের ঢেউ বড় মাপের, বার্তা দিলেন গেব্রেয়েসাস। গোটা বিশ্বের পাশাপাশি ফিলিপিন্সেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 3 মাসের মধ্যে বৃহস্পতিবার সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড গড়েছে সে দেশ। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। করোনার টিকা ছাড়া বাইরে বেরোলে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কথা বলেন প্রেসিডেন্ট রড্রিগো দুর্তাতে। এখনও টিকা নেননি এমন নাগরিকদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। তাঁরা যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে সেদিকটিও নিশ্চিত করতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনে তাদের গ্রেফতার করবে পুলিশ। এবার হাসপাতালগুলিতে সেনা মোতায়েন করছে ব্রিটেন। ওমিক্রনের বাড়বাড়ন্তে হাসপাতালগুলিতে চাপ বাড়ছে। কর্মীর অভাব দেখা দিয়েছে একাধিক হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এবার হাসপাতালগুলিতে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রক। প্রায় 200 সেনা লন্ডনের একাধিক হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করবেন। তাদের মধ্যে 40 জন সেনা চিকিৎসক ও 160 জন সেনা থাকবেন। অ্যাম্বুলেন্স পরিষেবা সহ রোগীদের সাহায্য করবেন সেনাকর্মীরা। হাসপাতালে কর্মীর অভাবে একাধিক ঝুঁকিপূর্ণ রোগীদেরও ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছিল হাসপাতালগুলি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অর্থসংকট, খাদ্য সংকট, তীব্র শীত, এত কিছুর জেরে কার্যত নাজেহাল আফগানবাসীদের জনজীবন। কর্মহীন বহু মানুষ, টাকা নেই তাদের কাছে। পেট ভরার মতো খাবারটুকুও জোগাড় করতে অপারগ তারা। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে সন্তান বিক্রি করে হাঁটতে হয়েছে আফগানবাসীকে। এবার উদ্বেগ বাড়াচ্ছে খরাও। খরার জেরে গবাদি পশুদের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ছে কাবুলিওয়ালাদের দেশে। কান্দাহার জুড়ে দেখা দিয়েছে তীব্র জলসংকট। এই পরিস্থিতিতে ইউনিসেফ আফগানবাসীকে সহায়তার জন্য আবেদন জানিয়েছে। ক্যাপিটল হিল হামলার বর্ষপূর্তিতে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাঠগড়ায় তুললেন জো বাইডেন। সরাসরি মিথ্যাবাদী বলে তোপ দাগেন বাইডেন। তার আরও অভিযোগ, এর আগের কোনো প্রেসিডেন্ট গণতন্ত্রের বুকে আঘাত হানেননি, কিন্তু সেই কাজটাও করে দেখালেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্ররোচনাতেই সমর্থকেরা 2020 সালে ওই হামলা চালিয়েছিল। গণতন্ত্রকে আঘাত করতেই ট্রাম্প এমন কাজ করেছিলেন। শুধু তাই নয়, ওই পর্বে নির্বাচন চলাকালীন একের পর এক মিথ্যা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হামলার বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনটাই জানান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কাজাখস্তানের রাস্তায় বিক্ষোভে সামিল হাজার হাজার মানুষ। আন্দোলনকারীদের চাপের মুখে সরকারের পতন হলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। দফায় দফায় চলা এই সংঘর্ষ বহু রক্তপাতের সাক্ষী থাকল। 13 জন আন্দোলনকারী এবং 18 জন নিরাপত্তা বাহিনীর মৃত্যু হয়েছে এই হামলায়। গোটা ঘটনায় এখনও পর্যন্ত 200-র বেশি জনকে আটক করা হয়েছে। গত শনিবার থেকে সেখানে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হারে বেড়েছে।
তারপর থেকে দেশটির পশ্চিমাঞ্চলের তেল সমৃদ্ধ মানজিস্তাউয়ের বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা দেশে। পরিস্থিতি সামাল দিতে সেনা পাঠিয়েছে রাশিয়া। চীনের চংকিং শহরে ভয়াবহ বিস্ফোরণ, ভেঙে পড়ে সরকারি ভবনের বেশ কিছুটা অংশ। শুক্রবার দুপুর 12:10 নাগাদ ঘটে এই ভয়াবহ বিস্ফোরণটি। ঘটনাস্থলে আটকে পড়ে প্রায় 20 জন। বিকেল পর্যন্ত 9 জনকে উদ্ধার করা গেলেও এখনও চলছে উদ্ধার কাজ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 260 জনের একটি উদ্ধারকারী দল চালাচ্ছে উদ্ধার কাজ। কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রাথমিকভাবে গ্যাস লিকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সেরা 10 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।